এখন আমরা বেরোচ্ছি সাফারির জন্য। সকালে ওয়েদার একদম ভালো ছিল না, মানে ক্লাউডি ছিল প্রচণ্ড, তো সেই জন্য টাইগারের মুভমেন্ট অতটা ভালো ছিল না। তো আফটারনুন সাফারিতে রোদ হয়েছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে, বেশ বেলাতেই রোদ উঠেছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দুপুরে সাফারিতে এক্সপেক্ট করছি যে কিছু অন্তত দেখতে পাবো। হ্যালো এভরিওয়ান, আপনারা জানেন পান্না জাতীয় উদ্যানে আমরা এসেছিলাম অরণ্য অভিযানে। সকলকে স্বাগত জানাই তারই অন্তিম অধ্যায়। এই জাতীয় উদ্যানের নিকটবর্তী রেল স্টেশন হলো খাজুরাহো রেল স্টেশন। স্টেশন থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থান এই জঙ্গলের। ফ্লাইটে আসতে চাইলে তাও আসতে পারেন গন্তব্যে। নিকটবর্তী এয়ারপোর্ট সেই খাজুরাহো। দূরত্ব গন্তব্য থেকে 25 কিলোমিটার। এই সিরিজের প্রথম দিকের ভিডিওতে আমি অবশ্য সেই সব তথ্য আপনাদের আগেই দিয়েছি। অন্য দিনের মতন মাডলা গেট দিয়েই ঢুকবো আমরা, কিন্তু তার আগে দেখে নেব মিউজিয়াম। মাডলা গেটের কাছেই রয়েছে একটি সুভেনিয়ার শপ, তারই পাশে রয়েছে এই মিউজিয়াম বা ফরেস্ট ইনফরমেশন সেন্টার। আসুন চলুন ঘুরে দেখা যাক। এই অঞ্চলের জীববৈচিত্র্য, তার সংরক্ষণ প্রচেষ্টা এবং স্থানীয় বনজ পণ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এই মিউজিয়ামটি। বন্যপ্রাণী ছাড়াও প্রাচীন প্রস্তরের চিত্রকর্ম এবং হীরের খনির জন্য পরিচিত এই জায়গাটি। সত্যি বলতে কি, মাডলা গেটের কাছে এই মিউজিয়ামটি না দেখলে পান্না সফর বোধহয় অপূর্ণ থেকে যায়। পান্না উদ্যানের দর্শনার্থীদের জন্য শিক্ষামূলক অভিজ্ঞতার অংশ এই জাদুঘর। জানা যায় প্রাক 1981 সালে শিকারের আস্তানা ছিল এই অরণ্য। এরপর ধীরে ধীরে 2008-9 সালে বাঘ শূন্য হয়ে যায় এই জঙ্গল। আসার কথা হলো 2009 সালে কামব্যাক করে পান্না, ফিরে পায় তার হারানো ঐতিহ্য। মাডলা গেট দিয়ে অরণ্যের অন্দরে প্রবেশ করলেও আজ আমরা যাব বিন্ধ্যাচলেরই পান্না টাইগার প্রজেক্টের কোরের হীনতাসনের পাথুরে ল্যান্ডস্কেপ দেখতে। বুন্দেলখণ্ডী আগ্নেয় শিলার আঁকিবুকি দেখতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। শীতের পাতাদের ঝরে পড়া, কল্লোলিনী কর্ণাবতী, জঙ্গলের প্রাণীদের বাঁচা মরার খেয়াল খুশি ভাবতে ভাবতে যেই না এগোতে যাব, ঠিক সেখানটায় দেখা পেলাম গোল্ডেন জ্যাকেল। সূর্যের তেরচা আলোটা ঠিক যেখানে এসে আছড়ে পড়েছে, সে পথ ধরে এগিয়ে এসে গা ঢাকলো জঙ্গলের গহীনে। ছিটকে আসা আলোর গুঁড়ো যেন পিছলে পিছলে যাচ্ছে কর্ণাবতীর ধার ঘেঁষা ঘাসের ডগাগুলো থেকে। বিকেলের আলোটা বহু দূরের দিগন্তী স্টেশন থেকে আস্তে আস্তে 7 রঙের প্রায় সব কটাই ছড়াতে ছড়াতে ওড়াতে ওড়াতে বিলতি বিলতি আসে। এই জায়গাটায় কর্ণাবতীতে জল প্রায় নেই বললেই চলে। তার উপর দিয়ে রয়েছে সিমেন্টের বাঁধাই করা সাঁকো। তবে সাঁকোর উপারটা ট্যুরিজম জোনের মধ্যে পড়ে না, তাই সাঁকোর উপরেই অপেক্ষা করতে লাগলাম অরণ্যের কোনো প্রকার সংকেত পাওয়ার আশায়। অন্যান্য জঙ্গলের মতন পান্নার অরণ্যেও প্রতিনিয়তই বাঘেদের সমীকরণ বদলায়। বদলায় তাদের অস্তিত্ব, বদলায় তাদের পরিবার, তাদের অঞ্চল। হীনতার মালভূমির রানী বাঘিনী 652-এর খোঁজে বেরিয়েছি আজ আমরা। মাডলা সহ পুরো অরণ্যতে আজকে অন্য কোথাও কোনো বাঘের সাইক্লিং হয়নি। অতএব সমস্ত গাড়িগুলোই আজ এই দিকে। জায়গাটা বেশ ছোপালো, খালি চোখে যা দেখা যাচ্ছে তা না দেখা যাওয়ারই স্বাভাবিক। তার উপর জায়গাটায় ভিড় জমিয়েছে প্রায় 30টা গাড়ি। চিৎকার চেঁচামেচি গ্যাঞ্জামের মধ্যে এত কষ্ট করে ওয়াইল্ড লাইফ দেখতে একেবারে ইচ্ছে করে, কিন্তু প্রকৃতি দেবী কোথায় ভেবেইছিলেন শেষ দিনে মন ভরিয়ে দেবেন আমাদের। সবুজ বনে চারিদিকে কমলা দুটি ছড়িয়ে সমস্ত এলাকাকে হিপনোটাইজ করে যেন এগিয়ে আসছে টাইগ্রেস 652।
কোনো সৌরভে মাতোয়ারা হয়ে যেন সে জানাচ্ছে এই জঙ্গলের রানী আমি। এতক্ষণের হতাশা ভুলে যেই না আমিও ক্যামেরা হাতে উঠে দাঁড়াতে যাব, এমন সময় ঘটল এক বিপত্তি। ক্যামেরার খাপ গিয়ে পড়ল ড্রাইভারের সিঁড়ির পাদানিতে। এদিকে বাঘিনীও খেয়াল করেছিল ব্যাপারটা, আর তেরচা চাউনি এসে পড়েছিল আমারই দিকে। অতি সন্তর্পণে একনিষ্ঠ সারথি অবশ্য আমার হয়ে ক্যামেরার ঢাকাটি তুলে দিয়েছিলেন। এদিকে তখন জঙ্গলের নিস্তব্ধতাকে ছাপিয়ে যাচ্ছে মানুষের কোলাহল, গাড়ির আওয়াজ আর মানুষের চিৎকারে যেন জঙ্গল কাঁপছে। তখন প্রতিটি পা ফেলার আগে অত্যন্ত বোল্ড এই বাঘিনী বুঝে নেয় জঙ্গলের পরিস্থিতি। স্প্রে মার্কিং করে এগিয়ে যেতে থাকে রাস্তা পারাপার করে। উল্লাস, আনন্দ, আতঙ্ক সকলকারই তার হেড অন শট নেওয়ার তীব্র অভিপ্রায়। এরই মাঝে অত্যন্ত সুকৌশলে নিজের যাওয়ার জায়গাটা কি সুন্দরভাবে দাবি করে নিল বাঘিনী। কেউ যায় ওভাবে বাঘের ঘাড়ের ওপর দিয়ে? এমন অশান্ত পরিবেশ সত্ত্বেও না কোনো গর্জন, না তাড়াহুড়ো। তার এই ধীর স্থির শান্ত চলনই যেন বারবার মনে করিয়ে দেয় তার শক্তিতে মোড়ানো রয়েছে অনুগ্রহ, রয়েছে নীরব এক কর্তৃত্ব। মনে করিয়ে দিচ্ছিল হীনতা মালভূমির আসল মালকিন সেই। প্রত্যেক বাঘের নিজের এলাকায় নির্দিষ্ট চলাফেরার গতিপথ থাকে। বাঘকে অনুসরণ করে গভীর বনের ভেতর দিয়ে প্রবেশ না করতে পারলেও পাকদণ্ডি দিয়ে এলাম তারই গতিপথে। ফলে বাঘিনীর সঙ্গে আরেকবার মোলাকাত হয়ে গেল আমাদের। পান্না অরণ্যের সফল সংরক্ষণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাঘিনী। এই পান্না জাতীয় উদ্যানেই জন্ম তার। শক্তি, সৌন্দর্য, স্থিরতা এবং অসম্ভব ধৈর্য এসবই তার নীরব কর্তৃত্বের প্রতীক। আমি যেন ছিলাম শুধু একজন সাক্ষী, কৃতজ্ঞ যে শাটার টিপে সেই মুহূর্তটুকু ধরে রাখতে পেরেছি। আমার পান্না সিরিজের দ্বিতীয় ভিডিওটাতে বাঘিনী P141-এর শাবকদের উল্লেখ আমি করেছি আগেই। সেই বাঘিনী অর্থাৎ P141-এর আরেক বংশধর এই P652। আসলে পান্নার জঙ্গলে বাঘ দেখা মানে শুধু বন্যপ্রাণীর দর্শন নয়, এটি যেন এক আবেগ, এক রোমাঞ্চ। এখানে বাঘের সাক্ষাৎ যেন এক আশার প্রতীক। এ জঙ্গল যেন বারবার জানান দেয়, প্রকৃতি যদি সুযোগ পায় সে নিজেই নিজের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। কিছু অসাধারণ স্বপ্নীল মুহূর্ত উপহার দিয়ে বাঘিনী মিলিয়ে গেল ঘাসবনে। প্রাপ্তি সুখে গদগদ হয়ে শেষ বেলার দুষ্প্রাপ্য মুহূর্তগুলো ক্যামেরাতে বন্দি করতে থাকি। নরম তুলতুলে কুসুম সূর্যের আলো গায়ে মেখে যেন নিজের রাজত্বে সদম্ভে হেঁটে চলেছে হীনতা সম্রাজ্ঞী। গাড়িটা ইতিমধ্যে ফিরতি পথে ছুটতে শুরু করেছে অরণ্যের পাকদণ্ডি ছিঁড়ে। এই জঙ্গলের একটি বিশেষত্ব আছে যা আপনাদেরও জানিয়ে রাখি। আপনারা যদি মাডলা গেট দিয়ে জঙ্গলে ঢোকেন সেক্ষেত্রে কোনোভাবে হীনতার দিকে আপনাদের সাইটিং হয়, আর যদি সময়ের অভাবে মাডলা গেট দিয়ে বেরোতে না পারেন
তাহলে এক্সিট করবার জন্য হীনতা গেট ব্যবহার করতে পারেন। তবে বেরোনোর পর হীনতা গেটের বাইরে ফরেস্ট অফিসে সেটা ইনফর্ম করতে হবে আপনাদের, আর দিতে হবে প্রয়োজনীয় বাড়তি এক্সিট চার্জ। আর যেহেতু বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে, তাই মাডলা গেটের সমস্ত গাড়ি এই হীনতা গেট দিয়েই বেরোচ্ছে। এই যে হীনতার ফটক, পান্নার এই বন বনানীতে আদিম প্রকৃতির অপার রহস্য এবং অনন্ত বিশালতার কাছে যেন নিজের অপারমানবিক ক্ষুদ্রতা অনুভব করছিলাম। কদিন তো হারিয়েই গিয়েছিলাম প্রকৃতির মাঝে। শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানের ঠুনকো গর্বে গর্বিত আমরা, যে আসলে বিশ্ব প্রকৃতির কণা মাত্র নই। যেহেতু হীনতা গেট দিয়ে আমরা বেরিয়েছি জঙ্গল থেকে, তাই জিপসি করেই মেন রাস্তা দিয়ে প্রায় 45 মিনিট যেতে হবে। আমাদের ডান দিকের পুরো অঞ্চলটাই এখানকার বিখ্যাত হীরের খনি। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে পড়ে। অ্যাক্টিভ মাইন্ডে ঢুকে পর্যটকদের ঘুরে দেখার অনুমতি নেই, তাই দেখাতে পারলাম না আপনাদের। ফিরতি পথে যেন বারবার মনে হচ্ছিল সঠিক পরিবেশ এবং সংরক্ষণ দিলে বাঘও ফিনিক্স পাখির মতো শূন্য থেকে ফিরে আসতে পারে। এ যেন এক নবজাগরণ, বলতে পারেন যেন ঐশ্বরিক উত্তরণ। জঙ্গলের প্রতি সন্তান সম ভালোবাসা পান্নাকে ফিরিয়ে দিয়েছে তার হারিয়ে যাওয়া হলদে কালো গর্বের দিনগুলিকে। এই জয় ধরে রাখার দায়িত্ব আমাদেরই। যারা একটু হলেও জঙ্গল ভালোবাসেন, আমার অনুরোধ একটিবার গিয়ে দেখবেন পান্নাতে। আমার বিশ্বাস মনে মনে বলে উঠবেন, अगर कोई जन्नत है तो यही है, यही है, यही है। আমার পান্নার গোটা সিরিজটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা তো জানেন, শেয়ারিং ইজ কেয়ারিং। অরণ্য ভ্রমণের শেষ দিনে আমরা এনজয় করলাম দারুণ ডিলিশিয়াস ডিনার দিয়ে। মেনুতে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং নুডলস। আগে থেকেই বলা ছিল 12 সিটার ট্রাভেরা। আমরা কলকাতায় ফিরব শক্তিপুঞ্জ এক্সপ্রেসেই। নিউ কাটনি স্টেশনে এসে পৌঁছে গিয়েছি ইতিমধ্যেই। রাত্রির 1:24, 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 2-তে নিউ কাটনি স্টেশনে ঢুকতে শুরু করেছে। আজকের মতো এখানেই শেষ করব আমার এই বন ভ্রমণের ব্লগ। আসলে প্রকৃতির নিস্তব্ধতা, পাখির ডাক, সবুজে ঘেরা পরিবেশ সত্যি মনকে এক অন্যরকম শান্তি দেয়। আশা করি আপনারাও আমার সঙ্গে উপভোগ করেছেন এই পুরো সিরিজটা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেবশ্রীস ট্রাভেল ডায়েরিজ, যাতে আগামী দিনে বিভিন্ন বেড়াবার জায়গা নিয়ে ভ্রমণের ভিডিও আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন অভিজ্ঞতা।